এরশাদ শিকদার ছিলেন বাংলাদেশের ইতিহাসে একজন কুখ্যাত অপরাধী ও ধারাবাহিক খুনি। হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা 2004 সালের মে মাসের 10 তারিখে কার্যকর করা হয়। আজ আমরা সেই দুর্লভ সাক্ষাৎকার সহ তার ফাঁসির পুরো রিপোর্ট দেখব। ভিডিওটির সাথে থাকুন। ছোটবেলা থেকে ফিশিং ব্যবসা করতাম আমি। কিসের ব্যবসা? ফিশিং ব্যবসা, মাছের ব্যবসা। আমাকে বলেছিল যে তার সে কন্ট্যাক্টরি করে। আপনার বয়স এখন কত? 40। আমি তো মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়। সবাই মরে দিতে মাটি হইবে রাতি, সবাই মরে দিবে মাটি, সবাই মরে দিবে মাটি। বলতো রটিতে নিবে ক্ষমা, কেউ বা সে খোঁজ করিবে কোন ব্যাংকে কি সময়। আমি মরে যাব, আমি তো মরে যাব। তার আজকে রাত 12টা ফাঁসি। এখন আমারে বলছে যে এগুলো কিন্তু আপনার ভাইয়ের কাছে বলতে পারবেন না যে আজকে তার ফাঁসি। আমি বলছি বলবো না, যদি বলেন তাহলে কিন্তু আপনার 10 বছর কারাদণ্ড হবে আর 10,000 টাকা জরিমানা করা হবে। আমি বলছি ঠিক আছে বলবো না। তারপর গেলাম ভিতরে, এই জেলখানার ভিতরে ছেলে ঘরে যেখানে রাখছে সেখানে কন্ডম ছেলে গেছি। তারপর দেখলাম খুব কাবু হয়ে গেছে। তার আগে 2 মাস আগে থেকে দেখা বন্ধ হয়ে ভেঙে গেছিল না। তার আগে ওই যে ওই পেট ফাটছিল, ওর জন্য আর কি রক্তটা বেড়ে গেছে, একটু কাবু হয়ে গেছে। তা ওই সময় আর কি 2 মাস আমাদের দেখা করায় নাই। এই 2 মাস পরে আজকে দেখা করাচ্ছে 10 তারিখে। তারপরে গেলাম, আমি তো কান্না ঠেকাই রাখতে পারছি না। আমি তো জানি যে আজকে রাত্রেই তার ফাঁসি। আমি কান্নাকাটি করতেছি, আমার ছেলে মেয়ে সব গেছে। তা বলছে কাঁদছিস কেন? তা বলছি তুমি অসুস্থ তো তাই কাঁদতেছি। তা বললো কি আমার ফাঁসির কাগজটা কি জেল গেটে আইছে? আমি বলছি কি না, আসে না। তা বললো কি আমার তো ফাঁসি কার্যকর হয়ে গেছে তাই না? আমি বলছি কি না কার্যকর হয়নি। হ্যাঁ কার্যকর হয়ে গেছে। তারপর তোরা জানিস না, আমি স্বপ্নে দেখছি আমার ফাঁসি কার্যকর হয়ে গেছে। যদি আমার কাগজটা আসে তা আমার বলে যাস যে কাগজটা কেটে আছে। আমি বলছি কি আচ্ছা ঠিক আছে। আমি বললাম কি তুই কিছু বলবা? তা বললো কি বলবো, আমার তো ফাঁসি কার্যকর হয়ে গেছে। তা আমার মৃত্যুর পর আমার লাশটা তুই নিয়ে যাস, আর কেউ কাছে দিবি না, সামনে কমলে দিবি না। আমার লাশ যেন আমার কেউ না ধরে, তুই নিবি। আর আমার এই বড় ভাই আছে আশা করবে, বলে যে দাদা থেকে আর তুই থেকে লাশটা নিয়ে আমার ওই লাশ মাটি দিবি। কোথায় মাটি দিবি? তখন আমি বলছি তুমি বলো কোথায় মাটি দিবি। যা বললো কি টুট পরে মাটি দিবি, এই টুট পরে কবরস্থান আছে, বললো এখানে মাটি দিবি। আমি বললাম তুমি টুট পরে দেবো কেন? তোমার জায়গার ভিতরে দিই। তা বলছে না, জায়গার ভিতরে আমার স্বর্ণ কমলের ভিতরে আমার ঢুকবি না। কারণ ওই ছেলে পেলে তেমন একটা দেখাশোনা করে নাই, তারপরে তেমন একটা দেখাশোনা করে নাই, এই জন্য তার একটু দুঃখ ছিল। তা বললো যে আমি একটা বিরাস চাইছি, সেই বিরাস দেয় নাই আমার। তা ওদের সাথে আমার কি সম্পর্ক থাকতে পারি? আমার কোনো সম্পর্ক থাকবে না। আর ওদের কাছে আমার লাশও দিবি না, লাশটা তুই মাটি দিস, টুট করে মাটি দিবি। আর ওখানে মসজিদ আছে, গেট করা আছে, মাঝে মাঝে লোক করতে পারবে না। আর আমি মসজিদের আজান শুনতে পারবো, তুই আমার টুট করে মাটি দিস। তা বললো কি আমার কাগজটা কেটে তুই প্রতিদিন আসবি, যে গেটে প্রতিদিন আসবে, এসে খবর নেবে যে কখন আমার কাগজটা আসে। আসলে আমার সাথে সে দেখা করে বলে যাস। আমি তো বলতে পারি না যে কাগজ তো কেটে চলে গেছে। আমার কোনো ভয় দেখাইছে 10 বছর সাজা দেবে আমার, তারপরে 10,000 টাকা জরিমানা করবে। ভয়তে আমি বলতে পারি তোমার কাগজ কেটে চলে গেছে। আজকে 48 বছর থেকে আপনি খুলনায়? ছোটবেলা থেকে 1 বছর বয়স থেকে খুললাম। 1 বছর বয়স থেকে খুলনা। আপনি না বললেন কিছুদিন পরে আসছি খুলনায়? এই কথা তো আমি বলিনি আপনাকে। কি বললেন তাহলে আপনি? আমাদের ছোটবেলা থেকেই খুলনা বলেন। আপনার যদি 1 বছর বয়সে আসেন আর বয়স যদি 48 হয়, তাহলে তো আপনি 48 বছর খুলনা নেই, মিথ্যা কথা বললেন একটা। আমি 1 বছর বয়সে খুলনা। মুসলমান, খাঁটি মুসলমান মিথ্যা কথা বলে? ছোটবেলায় খুলনাতে আসছি ভাই, খুব ছোট। আপনি বললেন না যে আপনার বয়স 48, তাহলে আপনি 48 বছরই খুলনায় আছেন বললেন। খুলনাতে তো আছি, ছোটবেলা থেকে খুলনায় হন নাই না। হরছি এরশাদ শিকদারের নৃশংসতার অনুসন্ধানের জন্য 3 বার খুলনায় যায়। সরেজমিনে অনুসন্ধান চালায় বরফকল সহ 4 ও 5 নম্বর ফেরিঘাট সংলগ্ন বিস্তীর্ণ এলাকায়। এরশাদ শিকদারের বাড়ি স্বর্ণকমলে। 27 সেপ্টেম্বর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা সফর করলে এরশাদ শিকদারের নৃশংসতার আলামত সহ ব্যাপক চিত্র ধারণ করে। গ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার। 6 অক্টোবর এরশাদ শিকদারকে রিমান্ডে আনা হলে তার সাক্ষাৎকার গ্রহণ করে। সন্ত্রাসীরা ছিল শক্তিধর, অগণতান্ত্রিক জবাবদিহিহীন ব্যবস্থায় বেড়ে ওঠা এমনই এক সন্ত্রাসীর নাম এরশাদ শিকদার। 48 বছর এখানে বসবাস করি। আমি অবশ্যই খুবই মতো পবিত্র ছিলাম। এরশাদ শিকদার গ্রেপ্তার হওয়ার আগে এরশাদ শিকদারের সন্ত্রাস, হত্যা, নারকীয় তাণ্ডবের ভয়াবহতার চিত্র অনেকেই জানত না। এরশাদ শিকদারের হত্যা আর সন্ত্রাসের ব্যাপ্তি যে কত লোমহর্ষক এবং ভয়াবহ, সে কথা প্রথম জানায় তার এক যুগের সহযোগী প্রধান দেহরক্ষী নূর আলম।
যারা জব করার দরকার জব করে, যারা গুলি করার দরকার গুলি করে, যারা ফাঁসি দেওয়ার দরকার ফাঁসি দেয়। এই দিয়ে তো ওই দাম সুমিত বান্দি নদীতে পালাই যায়। এরপর বেরিয়ে আসতে থাকে নৃশংসতার একের পর এক বিবরণ। এই বিবরণ এরশাদকে এই সময়ের সবচেয়ে ঘৃণ্য নরপিশাচে পরিণত করেছে। 1.5 থেকে 2 কেজি ওজনের একটা রান্না, ওই রান্নার ওই রান্না দিয়ে একটা সিগারেট কালু গলাতে এরকম ফুল দিয়ে মাথাটাকে 2 টুকরা করে ফেলছে। এরকম বটা দিচ্ছে, বটা দেওয়ার পরে দিন এই পর্যন্ত ফুল দেওয়ার পরে এই নরটি কাটছে, তারপরে তো একটু হাত এরপরে উঠে জায়গায় এরকম ফুল দিয়ে 2 টুকরা করে ফেলছে। 2 টুকরা করার পরে দিন তখন ওই যে সিমেন্টের বস্তা আর ওই কালু ওর রশির এক মাথা কিন্তু লোকের সাথে বাঁধা আছে, লোকের মিশিং দেওয়া কিন্তু মিশিং এলা তখন ওই মাথাটা ফারুক জামাই দিতে হাতে, আর ওই অবস্থা নৌকা স্টার্ট দিয়ে একটু নদী ফারুক থেকে একটু দূরে যাই ওই অবস্থা ছাড়িয়ে দিল। ভৈরব নদীতে এদের লাশ ডুবিয়ে দেওয়া হয়েছে। এদের কারো স্বামী, কারো বাবা, কারো ভাই এরশাদ শিকদারের নির্মমতা শিকার। ঘাটে গার্ড ছিল, নাইট গার্ড, ইনসাফ, খালেক, এরা ছিল নাইট গার্ড। আপনি মদ টদ মাদক ব্যবসা করতেন? না, মাদক ব্যবসা আমি জীবনে করিনি। কিসের ব্যবসা? ফেন্সিডিলের ব্যবসা? না করি, আমি ঘাটের ব্যবসা করতাম, ফিজিক্যাল ব্যবসা করতাম, বললাম তো আপনাকে। তো এদের এই তিনজনকে আপনি মারছেন নাকি? না, খুন খারাপি করছি কিনা আপনার কেস কামারিতে দেখেন আমি খুন বা চাঁদাবাজি করছি কিনা। খুলনা মেট্রোপলিটন পুলিশের জন্ম হয়েছে 1986 সালের জুন মাসে 1 জুন, এবং তারপর থেকে এইবার যে অ্যারেস্ট হলো এই মাঝখানে আর কখনো সে অ্যারেস্ট হয়নি। অথচ তার বিরুদ্ধে অনেকগুলো মামলা তদন্তাধীন ছিল এবং পেন্ডিংও ছিল এবং ট্রায়ালে বিচারও ছিল। আমার কাছে যে কাগজ আছে তাতে আমরা দেখেছি অন্তত 58 থেকে 60টা মামলা তার বিরুদ্ধে আমাদের নথিতে আছে। আমি আশা করি যে সে 25 থেকে 30টার মতন হত্যা করছে। তারপর তার আগে আমি একটু তো 10-12 বছর, তার আগের থেকে বয়সে অনেক দিনে হলো, কিন্তু ওই এলাকাতে তার বয়সে কিন্তু কথা বলতে পারে না, এলাকা ছাড়িয়ে চলে গেছে। কিন্তু আমি আশা করি 25-30টার মতন করছে, কিন্তু তার মুখেই শুনছি যে 50-60-এর উপরে সে হত্যা করছে। এই সেই বরফ কল, এখানে নিয়ে এসে হত্যা করা হতো প্রতিপক্ষকে। বিভিন্ন টর্চার সেন্টার এটা সেটা করে রাখছে। না, এমন কিছু ওখানে নাই, সব ওখানে কিছু নেই। আপনি মানুষকে খুন করে সিমেন্ট দিয়ে চাপ দিয়ে করে ওই যে ভৈরব নদীতে ফেলাই দিতেন। জীবনে ফেলে দিয়ে গেলাম। ওই রশি দিয়ে এইভাবে ফ্যান দিয়ে এরকমটা উঠে দুজনের 2 মাথা টানলে, এক মাথা টানতেছে পালু আর এক মাথা টানতেছে লিয়াকত কষ্ট। টান দেওয়ার পরে শুয়ে পড়ে ওই ছেলেটা, শুয়ে পড়ার পর তখন কি অ্যাসোসিয়েটের ওই বুকের উপরে উঠে ওই একই অ্যাসোসিয়েটের তো নিজেরই ওয়েট এসে 2 মনের উপরে, তো ওই অবস্থায় উঠে আর ফ্যান সাফ করা ছিল অ্যাসোসিয়েটের সুপাই, ওই অবস্থায় উঠে ওই পাড়াচ্ছে পাড়াইয়ে একটু বাকিটা গেছিল আর মাথাতে বাংলো, আর ওই সিমেন্টের বস্তাগুলো তো আগেই বান্দি করে রেডি করে রাখতে হবে নদী আর স্কুলে যে দিতে আছে মাথাতে বাংলো, বান্ধার পরে দিই তারপর দিই হাত বাংলো আর পা বাংলো, মানে রোদ দিয়ে বান্ধার পর একটা শিকার আর জামা কাপড় ঢুকান, এই 2 জনে আর ওই যে নদী আছে এই 3 জনে, একটা শিকার আর জামা কাপড় 2 মাথা আর সিমেন্ট যে জায়গাতে মাঝখানে ওই জায়গাতে নদী, এরকম হাত দিয়ে জায়গায় নদীতে ফেলা ছিল নদী পার থেকে। এই হলো ফাঁসির মঞ্চ। এখানে নিয়ে এসে ঝুলিয়ে মারত নিরীহ জনসাধারণকে। এই ঘরে ওনার লোকজন ধরে এনে কার কার নাম বলো? এখানে হলে শিকদার, আশা বলে শিকদার, তারা এখানে এনে লোকজন মারামারি করতো, মারতো, ফাঁসি দিত। কিভাবে দিত? রশি ঝুলানো ছিল, সেটাতে ফাঁসি দিত। এই হলো এরশাদ শিকদারের বালাখানা। এখানে নারীদের সম্ভ্রমহানি করা হতো। আপনার নিজের প্রথম স্ত্রীর সর্বনাশ আপনি করেছেন। কতটা বিয়ে করছেন জীবনে? 2টাই বিয়ে করছি। 2টা? জি। দুর্গাটা কে ছিল? দুর্গাগ্রাম আমি কাউকে চিনি না। চেনেন না কাউকে? ও আরো 2টা স্ত্রী তার, এটাই তো একটা নির্যাতন মেয়ের প্রতি। ওরকম শুনলাম বিয়ে করছে। এই যে উনি ওনাকে তো বিয়ে করেছে, আমি শুনছিলাম না। তো একটা ভালো লোক কখনো এরকম করতে পারে? আপনার কি মনে হয় মা হিসেবে? না, কত নম্বর স্ত্রী? আমি তো জানি যে আমি সেকেন্ড। দেখেন আপনি জানেন এটা, আর এমনি
এখন তো আমি অনেক কিছু শুনি, এখন কি করে বলবো? আমি শুনেছি যে দুর্গা নামে একটা মেয়ে ছিল, কিন্তু সে কখনো বিয়ে করেনি। দেখুন এমনি সম্পর্ক হচ্ছে, এরকম তো অনেক দুর্গা আছে নিশ্চয়ই। সেটা আমি কি করে বলবো? তার সেই জানে যে কয়টা দুর্গা তার কাছে আছে। বললাম তো সে বিয়ে করেনি, এমনি তো বান্ধবী থাকতে পারে। থাকতেই পারে। এই হলো মাগুর পুকুর। এখানে রাক্ষসী মাগুর চাষ করত এরশাদ শিকদার। এই হলো কবরখানার অন্ধ কুঠুরি। এখানে এরশাদ শিকদার তার অবৈধ অস্ত্র রাখত। বস্তুত 4 ও 5 নম্বর ঘাট সংলগ্ন এই বিস্তীর্ণ রেলওয়ের জমিতে ছিল এরশাদ শিকদারের রাজত্ব। এখানে ভয়ে কেউ আসতো না, কেউ আসতে চাইলেও আসতে দেয়া হতো না। আপনার প্রথম নাম ছিল রাঙাচোর, রাঙাচোর থেকে আপনি কুলি হয়েছেন, কুলি থেকে আপনি সন্ত্রাসী এটা হয়েছেন, আমি জীবনে মানুষের হাত কাটছেন, লুটপাট করছেন, তারপর নারীদের সম্ভ্রমহানি করেছেন। আপনি একজন ঘৃণ্য তাহলে মানুষের অযোগ্য। আপনি একটু তদন্ত করে দেখেন আমার ওয়ার্ডে যে ওয়ার্ডে আমি তো পুলিশ করছে। আপনি দেখেন, আপনি নিজে তদন্ত করে দেখেন আমি সৎ না অসৎ। এরশাদ শিকদারের সর্বশেষ শিকার খালিদ। খালিদকে হত্যার সময় কোনো রকমে বেঁচে যান মুনির এবং তার ভাই চয়ন। মুনিরের গাড়ি ফেলে দেওয়া হয় ভৈরব নদীতে। ফোনটা আমি রিসিভ করলাম, আপনি একটু শেখদার সাহেবের সঙ্গে কথা বলেন। শেখদার সাহেব ফোন, হ্যালো হে মনি, বলছে হ্যাঁ। তো ভাই তোমার সঙ্গে একটু জরুরি কথা ছিল, এখানে কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছে, তুমি যদি আসো। টাকাইদের পরে আর আমার তো বলুন দেখি যে পুলিশ ব্যারাকের সামনে তুই ডিউটি করবি, মন্দির আসবে, শোনে মন্দির কিনা না অন্য কেউ তা দেখিস কিন্তু গাড়ি দাঁড়া করে জিজ্ঞেস করবো। যখন এই বরফপালের সামনে গেলাম তখন ওর লোক থাকতে করলো, তখন আমরা গাড়ি ব্রেক করলাম, মোটরসাইকেল ওখানে থামানো হলো। তারপরে সেটা দেখি দূরের থেকে আমাকে ডাকছে, মনির সাহেব এখানে এখানে আসো। গেলাম, কি ব্যাপার ভাই? এরকম তো বললেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, এখানে তো কেউ নাই। বলে আপনার সঙ্গে একটু ইয়ার্কি করছে। আসি বললো দেখি কি হে মনির বাইন্দ তুই এত বড় সাহস ছিল, তুই আমার এলাকাতে তুই গান ডাকলি। তখন আমি বললাম যে ভাই এখনো আমার সরকারের সঙ্গে কোনো চুক্তি হয়নি, টেন্ডার আমি পাইছি এটা সত্য, কিন্তু এখনো আমার সঙ্গে তাদের কোনো চুক্তি নামা হয়নি। আত্মহত্যা করে দিতে হবে, লোকজন যা আছে সব ফ্লোরে পিটা। এসব কি হয়েছে? আপনার মাথা খারাপ বললেন নাকি? কি ব্যাপার, আমাকে কেন মারতেছেন? মারধর করার পরে মন্দিরের পা ভাঙি ফেলে 20 কেজি ওজনের একটা বইয়ান আছে, ওই সামনে বাবুর দোকান, ওই বাবু বাইক ফেলে দিল ওই বইয়ানটা। এ দিয়া ফারুক জামাই লিয়াকত লস্কর মনিরের পা ভাঙি দিল গুড়ি গুড়ি করে, আর খালিদের পাও এবং ডাইন হাত ভাঙি দিল, আর খালিদের বুকের উপরে উঠে এসব শিক্ষকের হাতে ওই রাইফেল বুকের উপরে উঠে পাড়াচ্ছে, আর আবার নামিয়ে ডাইন পাও দিয়ে জোরে জোরে বুকের মাঝে লাফি দিচ্ছে। কি করে কোন থেকে আসবে? আমিও নিজে আমার পায়ে বল পাচ্ছি না। তা আমি বরফ দিক টাকা দেখলাম, ভিতরে খালিদ ওরে মারতেছে এবং খালিদ এই বুকির পরে শেষে গেল হচ্ছে। খালেদকে আপনার নিশ্চয় ছিলেন না? খালিদ কি ছিল? ছিলেন খালেদকে? খালেদ মারা গেল কিভাবে? খালিদ আমাদের লোক ছিল, লোককে মদ খেয়ে মারামারি হয়েছে, চেয়ারি পিছু হাসপাতালে এসে মারা গেছে। মারামারি হিসেবে লাশ গাড়ি ফেলাই দিয়েছে, কিন্তু লাশ তো করেনি এখানে। গাড়িটা আপনি ফেলাইছিলেন? আমি ফেলাইনি। তাহলে আপনার লোকরা ফেলাইছিল? আর যারা যারা মারামারি করেছে তারা ফেলেছে। আপনার লোকরা তারা? আমার লোক ছিল তারা। তার মানে আপনার গ্রুপের সন্ত্রাসী লোক আছে? আমার কোনো সদস্য লোক নাই। তাহলে তারা মারামারি করে কেন? ভালো লোক মারামারি করে নাকি? মদ খেলে সবাই মারামারি হয়ে থাকে। পুলিশ ছিল তার হাতের পুতুল। এমন অনেক পুলিশ কর্মকর্তা আছেন যারা এরশাদ শিকদারের কাছ থেকে নিয়মিত মাসোহারা পেতেন। যে ওসি আছে বর্তমানে, এই ওসির আগে যে সাবদিন সাহেব ছিল, ওসি সাবদিন খালিদ মারার কেস যত সম্ভব উনি ওনার হাতে এনেছে। তা ইন্টারনেট ওসি, তারপরে দারোগা, তারপরে বর্তমান দারোগা আছে আপনার আনোয়ার আলমগীর দারোগা, তারপরে যে একটা সিজার সিলিন্ডারের কিছুদিন আগে এই যে একটা সিজারের এই যে এখন যে পুলিশ ধরা পড়ছে, এই ধরা পড়ার কিছুদিন আগে ডিসি সাউথ এবং নর্থ এদেরকে টাকা দিচ্ছে। যখনই পুলিশ লাইনে যে কোনো অপারেশনের জন্য ফোর্স রেডি হতো, তখন এই খবরটা কিন্তু চলে যেত তার কাছে। হয় ম্যানুয়ালি গিয়ে ফিজিক্যালি গিয়ে দিয়ে আসতো, মোটরসাইকেলে গিয়ে, অথবা টেলিফোন করে বলে দিত যে রেডি হচ্ছে। ইনফ্যাক্ট সে হয়তো জানে না যে ফোর্সটা কিসের জন্য রেডি হচ্ছে,
যে আমরা কি ঘাটালিতে যাবো সেই ইনফরমেশন হয়তো সে জানে না, কিন্তু এখানে যে ফোর্স রেডি হচ্ছে এই ইনফরমেশনটা কিন্তু চলে যেত। এটা এমন হতে পারে যে আমরা ঘাটের জন্য রেডি করি না, অন্য কোনো পারপাসে রেডি করেছে, কিন্তু এই ইনফরমেশন দেওয়ার লোক ছিল তার। তো তাদের মধ্যে আমরা ইতিমধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং আরো কিছু আমাদের ইনকোয়ারি পেন্ডিং আছে, সেগুলো শেষ হলে আমরা ব্যবস্থা নেব। এটা অ্যাকচুয়ালি একটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা অনেকদিন থেকে সন্ত্রাসের কাছে কেন যেন আত্মসমর্পণ করে আসছি। যেভাবে সবাই মিলে এবার আমরা সন্ত্রাসকে অ্যাটাক করলাম, সেটা আগে কোনো একটা কারণে হয়নি, অনেক জায়গায় এখনো হচ্ছে না, আমি স্বীকার করি। তো এটার জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যেখানে আপনার NSI, DGFI, আমার পুলিশের স্তরের অফিসারেরা সবাই এগুলি পুঙ্খানুপুঙ্খরূপে দেখা হবে। দেখার পরে যদি কেউ দায়ী সাব্যস্ত হন তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশন হবে। আমরা এটা অ্যাকশন নেওয়ার জন্য আমাদের সুপারিশ সরকারের কাছে অবশ্যই বলবো, কারণ আমরাও এই ধরনের অফিসার আমাদের মতো চাই না। একটা সময় মনে করা হতো যে এরশাদ শিকদার ধরা ছোঁয়ার বাইরে, তাকে কেউ স্পর্শ করতে পারবে না, কিন্তু সন্ত্রাসীকে একদিন মাথা নত করতে হয়। এরশাদ শিকদার ধরা পড়ে, সেই সঙ্গে ধরা পড়ে লিয়াকত লস্কর সহ তার বেশ কিছু সহযোগী। আপনি অনেকদিন আত্মগোপনে ছিলেন? না, আত্মগোপনে ছিলাম না। কেন? আমি ট্রিটমেন্ট ছিলাম ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে ট্রিটমেন্টে ছিলেন? জি। তারপর ফিরে আসার পর আমি সারেন্ডার করলাম। জয়নাল মার্ডার কেসে তো আপনি একদিন অ্যাটেন্ড করেননি, তারপর শেষে আপনাকে অ্যাটেন্ড করার প্রয়োজন দেখা যাচ্ছে, তখন আপনি সারেন্ডার করছেন। জয়নাল কেস পুলিশ সমারোহ কেস করছে, তারপর আমরা আসে বুঝলাম। তারপর আপনি কোর্টে প্রথমে অ্যাটেন্ড করেননি? আমি তো প্রথম পালানো ছিলাম। পালানো ছিলেন? জি। একটু আগে বলে ইন্ডিয়া ছিলেন, পালানো নাই আপনি? তখন এই যে পালানো থাকলেন আপনি, পালানোর পর আবার সারেন্ডার করলেন কেন? কোনো আইনকে খুব শ্রদ্ধা করি। তাহলে প্রথমে পালালেন কেন? প্রথম পালালাম যে এরকম কেস কামারি এতগুলি মামলা করতো না, এবং কেস কামারি গুলো ট্রায়াল ফেস করলো। আপনি আইনে বিশ্বাস করেন, ভদ্রলোক বললেন, আপনি লুচ্চামি করেন না, বদমাইশি করেন না, তো আপনি প্রথমে পালালেন কেন? ভয় পালাইছি। আইনের প্রতি সৎ, আইনের প্রতি আস্থাশীল লোক কি পালায়? যে হান্নান মামলা করছিল বেশ কয়েকটা মামলা, এই মামলা ভয় পালাইছিলাম আমি। কিন্তু এরশাদ শিকদারের অবৈধ অস্ত্র ভান্ডারের খোঁজে ভৈরব নদী পেরিয়ে ওপারে তার বড় ভাইয়ের বাড়িতে যায়, কিন্তু অস্ত্র ভান্ডার ফাঁকা। খুলনাবাসীরা মনে করেন এরশাদের সকল সহযোগী এবং তার অবৈধ অস্ত্র উদ্ধার করা প্রয়োজন। 60 থেকে 70টা অস্ত্র তার কাছে আছে বিভিন্ন ধরনের। তো আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি এবং তার যারা রাজনৈতিক যে মদতদাতা যারা ছিলেন, এমন ইনফরমেশন আছে যে অস্ত্রগুলো তাদের কারো হেফাজতে চলে যেতে পারে, এবং সেইভাবে আমরা এগোচ্ছি। আমার মনে হয় যে আমরা সাকসেসফুল হবো। শাসিকদেরকে যেভাবে আমরা ধরতে পেরেছি সেভাবে তার অস্ত্র উদ্ধার করা সম্ভব। শুধু তার সহযোগী নয়, বাংলাদেশে যত সন্ত্রাসী আছে, ক্রিমিনাল আছে, সকলকে গ্রেপ্তার করা হবে। বর্বর খুনি এরশাদ শিকদার ভৈরব ঘাটের কুলি হিসেবে জীবন শুরু করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। পড়াশোনা করেছেন কতটুকু? আমি সামান্য ঘরে করছি। সামান্য মানে কতটুকু? 5-6 পর্যন্ত। 5-6। তার শিক্ষাগত যোগ্যতা কি বলেছে কোনো সময়? বলছে যে 19 পর্যন্ত পড়ছি। 19 পর্যন্ত। আমি ছোটবেলা থেকে ফিশিং ব্যবসা করতাম। আমি কিসের ব্যবসা? ফিশিং ব্যবসা, মাছের ব্যবসা। আমাকে বলেছিল যে কি বলেছিল? তার সে কন্ট্যাক্ট করে, তার অনেক দোকান আছে মার্কেটে। আপনার বয়স এখন কত? 40। 48 বছর থেকে আপনি খুলনায়? ছোটবেলা থেকে 1 বছর বয়স থেকে খুললাম। 1 বছর বয়স থেকে খুলনা? আপনি না বললেন কিছুদিন পরে আসছি খুলনায়? এই কথা তো আমি বলিনি আপনাকে। কি বললেন তাহলে আপনি? আমাদের ছোটবেলা থেকে খুলনা বলছি। আপনার যদি 1 বছর বয়সে আসেন আর বয়স যদি 48 হয়, তাহলে তো আপনি 48 বছর খুললেন না, মিথ্যা কথা বলেন একটা। আমি 1 বছর বয়সে খুলনা। খালি মুসলমান, খাঁটি মুসলমান এরকম মিথ্যা কথা বলে? ছোটবেলায় খুলনাতে আসছি ভাই, খুব ছোট। আপনি বললেন না যে আপনার বয়স 48, তাহলে আপনি 48 বছরই খুলনায় আছেন বললেন। খুলনাতেই তো আছি ছোটবেলা থেকে। খুলনায় হন নাই? না, হরছি দেশে হচ্ছেন। ছোটবেলা আপনি 48 বছর খুলনায় নাই, এটা মিথ্যা কথা বললেন। না, এটা মিথ্যা বলিনি। তাহলে কি বললেন? এটা তো ভুল ত্রুটি হতে পারে। খুলনার প্রাণ কেন্দ্রে রয়েছে তার প্রসাদ সম স্বর্ণকমল। সরেজমিনে যায় হোয়াইট সিমেন্টে নির্মিত এই স্বর্ণ কমলে। দেখুন, একজন কুলির বাড়ি, ঘরে ঘরে এয়ার কন্ডিশনার, কার্পেট, ঝাড়বাতি বাহার। দেখুন, একজন খুনি নরপিশাচের এই বৈভবের উৎস হল অবৈধ সম্পদ।